হ্যালো, সবাইকে স্বাগতম ম্যানমেড টেক্সটাইল ফাইবার কোর্সে। আমি তানভীর মেহেদি দীপ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, বুটেক্স। তো আমি নর্মালি ম্যানমেড টেক্সটাইল ফাইবার কোর্সের পার্ট এটা কাভার করার চেষ্টা করব। তো এখানে আমাদের যেসব টপিকগুলো কাভার করা হবে তার মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন টু ম্যানমেড টেক্সটাইল ফাইবার, যেটা আমাদের আজকের লেকচারের বিষয়। এখানে আমরা মূলত যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে ফাইবার কি, টেক্সটাইল ফাইবার কি, ম্যানমেড টেক্সটাইল ফাইবার কি, এদের অরিজিন কি বা এরা কোথার থেকে আসে, এদের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে এদের এরা কিভাবে ফর্ম হয় বা এরা কিভাবে তৈরি হয়, এদের ফর্মিং ম্যাটেরিয়ালগুলো কি কি, কোথার থেকে আসে, এবং এরা বিভিন্ন কন্ডিশনে কেমন বিহেভ করে এবং এদের প্রপার্টিগুলা হওয়ার পেছনে রিজনগুলো কি কি, এইসব জিনিস আমরা জানার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং টেকনিক দেখব ম্যানমেড ফাইবারগুলোর। কিছু ফাইবার আমরা একদম ডিটেলসে জানার চেষ্টা করব, যে ফাইবারগুলো খুব বেশি পরিমাণে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, যেমন পলিয়েস্টার, অ্যাক্রাইলিক, এরপর পলিইথিলিন, পলিপ্রোপিলিন, ইলাস্টোমার বা স্পান্ডেক্স এবং কার্বন ফাইবার। তো থ্রু আউট দ্য কোর্স অ্যান্ড সেমিস্টার আমরা পার্ট এতে এই টপিকগুলো নিয়েই আলোচনা করব আসলে ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, শুরু করার আগে একটু বলে রাখি, এটা যেহেতু একটা রেকর্ডেড ভার্সন অফ লেকচার, এখানে যেহেতু আমি কারোর সাথে ইন্টারেক্ট করতে পারছি না, তো আমি আমার মতো করেই বলে যাব। কিন্তু ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের শিডিউল ক্লাসগুলোতে এই জিনিসগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে আবার আলোচনা করা হবে। এই জিনিসটা আসলে জাস্ট একটা হেডস আপ দেওয়া, যে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সামনে এবং কিভাবে আগাচ্ছি। এটা জাস্ট তোমরা আগের থেকে একটু জেনে রাখলে পরবর্তী ক্লাসে কোশ্চেন করা বা জিনিসগুলো নিয়ে কোন আইডিয়াটা ক্লিয়ার না, এগুলো নিয়ে ইন্টারেক্ট করা একটু ইজি হবে আর কি। তো আর কথা না বাড়িয়ে আমরা একটু সামনে আগাই। তো আমরা এই কোর্সটা পরিচালনা করার জন্য কিছু বইয়ের সাহায্য আমি নিয়েছি এবং তোমাদেরকেও এই বইগুলো পড়ার জন্য সাজেস্ট করছি, কারণ যত বই পড়বা তত বেশি নলেজ বাড়বে আর কি জিনিসগুলো সম্পর্কে। তো আমি মূলত এই বইগুলোর যে লিস্ট আছে এগুলা থেকেই সব কিছু নেওয়া। এছাড়াও আমার প্রতিটা লেকচারের শেষে একটা রেফারেন্স লিস্ট থাকে, যেখানে আমি ইন্টারনেট থেকে বা বাইরের থেকে অন্যান্য সোর্স থেকে যে জিনিসগুলো কালেক্ট করেছি তার লিঙ্কগুলা ওখানে প্রোভাইড করা থাকে, যাতে তোমরা পরবর্তীতে ওখানে গিয়ে আরও ডিটেলসে জিনিসগুলোকে, যদি কোনো কিছু বুঝতে ক্লিয়ার না হয় বা কোনো কিছু সম্পর্কে ঝামেলা থাকে, তাহলে পরে আরও ডিটেলসে গিয়ে এগুলো দেখতে পারবো আর কি। তো আশা করি এই বইগুলা তোমরা সবাই কালেক্ট করে ফেলবা। যদিও কিছু কিছু বই এখানে পিডিএফ আকারে ইন্টারনেটেও আছে, আমিও কিছু দিয়ে দেব তোমাদের ম্যাটেরিয়ালস হিসেবে, সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যানমেড ফাইবার্স। ম্যানমেড ফাইবার নামের মধ্যেই জিনিসটা আছে, যে ফাইবারগুলো আসলে মানুষ নিজেরা তৈরি করেছে কোনো ল্যাবরেটরিতে অথবা কোনো মেইনলি কেমিক্যাল ল্যাবগুলোতে যে ফাইবারগুলো তৈরি করা হয় সেগুলোই হচ্ছে ম্যানমেড ফাইবার। তো কোর্সের তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে অবশ্যই ন্যাচারাল ফাইবার একটা তোমাদের কোর্স ছিল যেটা তোমরা দেখে এসেছো। তো ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবারের মধ্যে একটা পার্থক্য হচ্ছে অরিজিনে। ন্যাচারাল ফাইবারটা মূলত নেচার থেকে আসে, আর ম্যানমেড ফাইবারটা আমরা নর্মালি কেমিক্যাল ল্যাবে কেমিক্যাল সিনথেসিস বা কেমিক্যাল দিয়ে অনেক অপারেশনের মাধ্যমে ম্যানমেড ফাইবারগুলো তৈরি করি, যেগুলো আমরা সামনে আরও ডিটেলসে দেখব। তারপরও আমি একটু রিক্যাপ করি। ফাইবার হচ্ছে একটা হেয়ার লাইক সাবস্ট্যান্ট, মানে হচ্ছে অনেকটা চুলের মতো দেখতে,
একটা শেপ, একটা শেপের একটা জিনিস আর কি। তো এটাকে হেয়ার লাইক বলা হচ্ছে মূলত এটার শেপের কারণে। এটা অনেক ডেলিকেট হয়, অনেক সেন্সিটিভ হয় এবং দেখতে হেয়ার লাইক, হেয়ারের মতো, যেটা মূলত পাওয়া যায় প্ল্যান্ট এবং অ্যানিম্যাল টিস্যু থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো হেয়ার লাইক বলার পেছনের কারণটা হচ্ছে এদের লেন্থ আর ডায়ামিটারের মধ্যে যে সম্পর্কটা। আমাদের চুলগুলো দেখতে চুল দেখতে আসলে কেমন, চুলের লেন্থ কিন্তু অনেক বড় হয় কম্পেয়ারিং টু ইটস ডায়ামিটার অথবা উইথ। চুলের ডায়ামিটার অনেক ছোট হয়, যেটা মোটামুটি স্কেল দিয়ে পরিমাপ করা সম্ভব না। তো এইটা হচ্ছে মেইন রিজন চুলের সাথে বর্ণনা করার, যে এটার লেন্থ হবে ডায়ামিটারের তুলনায় অনেক বেশি বড়, 1000 times বা অ্যাটলিস্ট 100 times longer than its width or its diameter. তো একটা জিনিসকে আমরা ফাইবার তখনই বলতে পারবো যেটা ডেলিকেট হেয়ার লাইক সাবস্টেন্স, যেটা ডিরাইভ করা হয় প্ল্যান্ট অথবা অ্যানিম্যাল টিস্যু থেকে এবং যার ডায়ামিটার লেন্থের তুলনায় অনেক ক্ষুদ্র, এরকম কোনো জিনিসকেই আমরা ফাইবার বলতে পারি। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফাইবার আর টেক্সটাইল ফাইবার দুইটা টার্মের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সব ফাইবারে কি টেক্সটাইল ফাইবার? না, সব ফাইবারকে আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারবো না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু ইউজ করি যার মধ্যে ফাইবার আছে। যেমন আমরা প্রায়ই বলে থাকি যে হাই ফাইবার ফুড, মানে যে খাবারগুলোর মধ্যে ফাইবারের পরিমাণ বেশি, তো এখানেও ফাইবার রয়েছে। এছাড়া আমরা বলে আসছি প্ল্যান্ট থেকে আমরা ফাইবার পেতে পারি, অ্যানিমেল থেকে আমরা ফাইবার পেতে পারি। এছাড়াও বর্তমান যুগে আমরা ইন্টারনেটের যুগে দেখতে পাই যে অপটিক্যাল ফাইবার, এই টার্মটা অনেক বেশি পরিমাণে ইউজ হয়। তো অনেক ধরনেরই ফাইবার আছে, কিন্তু সব ফাইবারকেই কিন্তু আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারবো না। তো কোন ফাইবারগুলো আসলে টেক্সটাইল ফাইবার? টেক্সটাইল ফাইবারকে টেক্সটাইল ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে যারা ডিফাইন করেছে এভাবে যে সেই সব ফাইবার যাদের ফ্লেক্সিবিলিটি আছে, ফাইননেস আছে এবং হাই রেশিও টু লেন্থ টু থিকনেস আছে। মানে হচ্ছে যে সকল ফাইবার ফ্লেক্সিবল হবে, স্টিফ বা রিজিড না, মানে যাকে সহজেই আমি ম্যানিপুলেট করতে পারবো, ফিজিক্যালি ডিফর্ম করতে পারবো, নড়াচড়া করাইতে পারবো, সেগুলোই হচ্ছে ফ্লেক্সিবল ফাইবার। আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিগ্রির ফাইননেস থাকতে হবে। ফাইবারটা একদম যদি মোটা কিছু হয়ে যায় তাহলে সেটাকে আমরা ফাইবার বলতে পারবো না। তার হাই লেন্থ টু থিকনেস রেশিও থাকতে হবে, এর মানে হচ্ছে তার লেন্থটা থিকনেসের তুলনায় অনেক বেশি বড় হতে হবে, ভ্যালু অনেক বেশি বড় হতে হবে, যেটা আমরা আগে বলে আসছি ফাইবারের সংজ্ঞায়। তো এই তিনটা হচ্ছে একদমই বেসিক রিকোয়ারমেন্ট কোনো কিছুর টেক্সটাইল ফাইবার হিসেবে চিহ্নিত করতে হলে বা ইন্ডিকেট করতে হলে। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস যেমন স্ট্রেংথ, কালার, লাস্টার, এগুলোও ফাইবার বা টেক্সটাইল ফাইবারের মধ্যে থাকতে হবে, না হলে তাকে আমরা টেক্সটাইল ফাইবার হিসেবে চিহ্নিত করতে পারবো না। আচ্ছা, তো টেক্সটাইল ফাইবারকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা আমরা অলরেডি বলে দিছি কি, ন্যাচারাল ফাইবার। আরেকটা হচ্ছে আমাদের এই সেমিস্টারের যে পড়া ম্যানমেড ফাইবার, যেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব মূলত। তো টেক্সটাইল ফাইবার তাহলে দুই রকমের, একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, আরেকটা হচ্ছে একটা ন্যাচারাল, আরেকটা হচ্ছে ম্যানমেড ফাইবার, যেটা আমরা কেমিক্যালি ম্যানুফ্যাকচার করে থাকি। তো এই চিত্রটা আগে না দেখে আমরা পরে একটা ক্লাসিফিকেশন চার্ট দেখে আসি। একদম ফাইবারের ফ্যামিলি ট্রি বলা যায় যেটাকে, ক্লাসিফিকেশন চার্ট। ফাইবারকে দুই ভাগে ভাগ করেছি আমরা, ম্যানমেড আর হচ্ছে ন্যাচারাল।
তো ন্যাচারাল পার্টটা তোমরা অলরেডি পড়ে ফেলছো, সো এটা নিয়ে আমি আর কোনো ডিটেলসে যাচ্ছি না, আমরা ম্যানমেড ফাইবারটাতেই থাকি। ম্যানমেড ফাইবারটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিজেনারেটেড, একটা হচ্ছে সিনথেটিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। এখন ম্যানমেড ফাইবারের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, এটা হচ্ছে একটা ক্লাস অফ ফাইবার যারা সিনথেটিক্যালি প্রডিউসড ফ্রম ফাইবার ফর্মিং সাবস্টেন্স। তো এটাকে আমরা কি বলতেছি, আগেই বলে আসছি যে যেটা আমরা সিনথেটিক্যালি প্রডিউস করব কেমিক্যাল ল্যাবে কোনো, যেটা ফাইবার ফর্মিং সাবস্টেন্স থেকে। এখন ফাইবার ফর্মিং সাবস্টেন্সগুলো কি কি এটা আমরা পরে ডিটেলসে দেখতেছি। তো এখনকার জন্য জাস্ট এটা মনে রাখা দরকার যে এটা আমরা নেচার থেকে ডিরেক্টলি পাবো না, এটা হচ্ছে আমরা সিনথেটিক্যালি প্রডিউস করব। ম্যানমেড ফাইবারের উদাহরণ হতে পারে ভিসকোস, রেয়ন, নাইলন, পলিস্টার, টেনসেল। এগুলো আমরা আরও সামনে গেলে আরও ডিটেলসে বুঝতে পারব। তো ম্যানমেড ফাইবার যেগুলো আমরা সিনথেটিক্যালি প্রডিউস করতেছি, এদেরকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা রিজেনারেটেড, একটা সিনথেটিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। আমরা সংজ্ঞাতে বলে আসছিলাম কি ফাইবার ফর্মিং সাবস্টেন্সের উপরে ডিপেন্ড করে, তাই না? ফাইবার ফর্মিং সাবস্টেন্স। তো এইখানেই আসলে আমাদের এখানকার মেইন পার্থক্যটা, যে ফাইবার ফর্মিং সাবস্টেন্সগুলো কি। রিজেনারেটে এক ধরনের ফাইবার ফর্মিং সাবস্টেন্ট, সিনথেটিকে এক রকমের ফাইবার ফর্মিং সাবস্টেন্ট, ইনঅর্গানিকে আরেক রকমের ফাইবার ফর্মিং সাবস্টেন্স। ফাইবার ফর্মিং সাবস্টেন্টটা হলো এদের জন্য র ম্যাটেরিয়াল, যে জিনিসগুলোকে আমরা ল্যাবে বা কেমিক্যাল কম্পাউন্ডে যে জিনিসগুলোকে আমরা ম্যানিপুলেট করে ফাইবার বা ফিলামেন্ট তৈরি করব, সেই জিনিসগুলাই হচ্ছে ফাইবার ফর্মিং সাবস্টেন্ট। এখন দেখো ফার্স্ট যে ক্যাটাগরিটা রিজেনারেটেড ন্যাচারাল ফাইবার, এইখানে ন্যাচারাল ফাইবারের একটা কথা আছে। ন্যাচারাল ফাইবারগুলো কি কি? সেলুলোজ হতে পারে, বা জুট, কটন জুটে যেমন সেলুলোজ ইউজ করা হয়, সিসাল, হেম্প এগুলাও রয়েছে। তো এই ন্যাচারাল ফাইবারগুলোকে নিয়ে আমরা সেগুলাকে যদি কেমিক্যালি ট্রিটমেন্ট করি, তাইলে আমরা যে নতুন একটা ফাইবার পাবো বা নতুন সাবস্টেন্ট পাবো, সেগুলাকে বলবো আমরা রিজেনারেটেড ন্যাচারাল ফাইবার। মানে যাদেরকে আমরা রিজেনারেট করছি, পুনরায় তৈরি করেছি, এরকম কিছু একটা। ন্যাচারাল পলিমারগুলোকে রিজেনারেট করেছি, এজন্য এদেরকে বলা হচ্ছে রিজেনারেটেড ফাইবার। এর মধ্যে আছে সেলুলোজকে যদি আমরা রিজেনারেট করি তাহলে আমরা এক ধরনের ফাইবার পেতে পারি। এর মধ্যে আছে এস্টার, সেলুলোজকে এস্টার ফর্মে নিলে আমরা এক ধরনের ফাইবার পেতে পারি। প্রোটিন থেকে আমরা ফাইবার পেতে পারি। এছাড়া বাকি অন্যান্য মিসেলেনিয়াস বা অন্যান্য যা আছে তার থেকেও আমরা ফাইবার পেতে পারি। তো দেখো, সেলুলোজ ন্যাচারাল ম্যাটেরিয়াল, প্রোটিন ন্যাচারাল ম্যাটেরিয়াল, এছাড়া আরও কিছু বিবিধ যে ন্যাচারাল ম্যাটেরিয়াল আছে সেগুলোকে মিসেলেনিয়াস বলা হচ্ছে। তো এদেরকে কেমিক্যালি ডিফর্ম বা রিফর্ম করে বা রিজেনারেট করে আমরা যে ফাইবারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলবো রিজেনারেটেড ন্যাচারাল ফাইবার। এরপরে আছে সিনথেটিক পলিমার একদমই আর্টিফিশিয়াল। আগেরটাতে আমাদের কি নেচারের একটা পার্ট কিন্তু ছিল, এই ন্যাচারাল পার্টটাকে আমরা মডিফাই করছি। বাট সিনথেটিকে কোনো ন্যাচারাল বেস বা ন্যাচারাল পার্ট থাকবে না, এখানে পুরাটাই হচ্ছে কেমিক্যাল বেসড বা কেমিস্ট্রি বেসড। যেমন পলিঅ্যামাইড, যেটাকে আমরা নাইলন বলি, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইড অ্যালকোহল বা ডেরিভেটিভ যেগুলো আছে নিচে লেখা আছে, পলিওলেফিন যেমন পলিইথিলিন, পলিপ্রোপিলিন, পলিইউরেথান। এগুলা চিন্তা করে দেখো, এখানে তোমার ন্যাচারাল কোনো সাবস্টেন্সই নাই, এইটা পুরাটাই হচ্ছে অর্গানিক, মেইনলি হাইড্রোকার্বনগুলো কি কি? কার্বন এবং হাইড্রোজেন ডমিনেটেড যে যৌগগুলো আছে সেগুলোই হচ্ছে হাইড্রোকার্বন। তো এই জন্য এদেরকে এই ক্লাসিফিকেশনের আন্ডারে ফেলা হয়, যাদেরকে আমরা বলি সিনথেটিক পলিমার। এরা মূলত অর্গানিক হাইড্রোকার্বন দিয়ে তৈরি এবং সম্পূর্ণ কেমিক্যাল
নো ন্যাচারাল বেস ম্যাটেরিয়াল ইজ রিকোয়ার্ড হিয়ার। লাস্ট একটা আছে যেটাকে আমরা বলতেছি ইনঅর্গানিক। ইনঅর্গানিক ম্যাটারগুলো কি কি? যেমন হচ্ছে গ্লাস, মেটাল। গ্লাস কি? গ্লাস হচ্ছে সিলিকা। এখানে তোমার অর্গানিক কিছু নেই, সিলিকা হচ্ছে সিলিকন এবং অক্সিজেন থাকে, বাট এখানে তোমার কোনো কার্বন নেই, হাইড্রোজেন নেই, সো হাইড্রোকার্বন নেই। হাইড্রোকার্বন না থাকায় তারা ইনঅর্গানিক, তাদের মধ্যে কোনো রকম কার্বন বা হাইড্রোজেন নেই, সো এদেরকে আমরা বলতেছি ইনঅর্গানিক ম্যাটেরিয়াল বা ইনঅর্গানিক ফাইবার বা ফিলামেন্ট। এছাড়াও আরও আছে তোমার সিরামিক হতে পারে, বা কার্বন নিজেও একটা ইনঅর্গানিক ফাইবার বা ফিলামেন্ট। কারণ কি? কারণ ওখানে কার্বন ফাইবার যখন আমরা বানাবো, আমরা কার্বন ফাইবারের চ্যাপ্টারে দেখতে পারবো, ওখানে জাস্ট কার্বনের সাথে আর কিছু থাকে না, নো হাইড্রোজেন অর এনি আদার ম্যাটেরিয়ালস, সো তাকে আমরা অর্গানিক বা হাইড্রোকার্বন বলতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লাসিফিকেশন অফ ম্যানমেড ফাইবার। তো এরপরে ন্যাচারাল ফাইবারের সাথে আমরা ম্যানমেড ফাইবারের কিছু পার্থক্য দেখানোর চেষ্টা করব। তোমরা অলরেডি দেখে আসছো এটা, ন্যাচারাল ফাইবার চ্যাপ্টারে কিছুটা পড়ে আসছো যে ন্যাচারাল ফাইবারগুলো আসলে কেমন হয়, ম্যানমেড ফাইবারগুলো কেমন হয়, এটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। সো এখানে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যের পয়েন্টগুলো একটু যদি বলি, প্রথম পয়েন্ট হচ্ছে অরিজিন, মানে আমাদের ন্যাচারাল ফাইবারটা কোথা থেকে আমরা পাই এবং ম্যানমেড ফাইবারটা কোথা থেকে আমরা পাই। অলরেডি আমরা বলে আসছি যে ন্যাচারাল ফাইবারের অরিজিন হচ্ছে ন্যাচারাল। যেমন ধরো কটন আমরা কি করি, সরাসরি গাছ থেকে তুলা নিয়ে এটাকে ওপেনিং, ক্লিনিং বা সেপারেটিং নানান রকম প্রসেস করে তারপর এটা থেকে সুতা তৈরি করি। এদের কিন্তু কোনো রকম কেমিক্যালের মধ্যে ট্রিটমেন্ট করা হয় না বা এদের প্রপার্টি চেঞ্জ করার জন্য কিছু করা হয় না, সরাসরি ডিরেক্ট আমরা নেচার থেকে পাই। সো ন্যাচারাল ফাইবারের অরিজিন হচ্ছে ডিরেক্ট নেচার। অন্যদিকে ম্যানমেড ফাইবারের অরিজিন কি? এটা আমরা আমাদের কেমিক্যাল ল্যাবগুলোতে আর্টিফিশিয়ালি তৈরি করে থাকি, হোক সেটা ন্যাচারাল বেস থেকে রিজেনারেটেড অথবা সিনথেটিক অথবা ইনঅর্গানিক। এগুলোকে কিন্তু আমাদের একটা ফ্যাসিলিটিতে নিয়ে কেমিক্যালি ট্রিটমেন্ট করে তারপর ফাইবার বা ফিলামেন্ট ফর্মে নিতে হয়। সো এটার অরিজিন হবে আমাদের কেমিক্যাল ল্যাবগুলো, নট নেচার। আচ্ছা, এরপরে লেন্থ, শেপ অ্যান্ড মলিকুলস। আমাদের ন্যাচারাল ফাইবারগুলোর লেন্থ, শেপ এবং মলিকুল আর ম্যানমেড ফাইবারগুলোর লেন্থ, শেপ এবং মলিকুল দুইটার মধ্যে পার্থক্য আছে। কারণ কি? ন্যাচারাল ফাইবারের লেন্থ, শেপ বা নাম্বার অফ মলিকুল, ডিগ্রি অফ পলিমারাইজেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, এগুলো নেচার থেকে সরাসরি সে নিয়ে আসে। আর যদি আমরা ম্যানমেড ফাইবার তৈরি করি আমাদের ল্যাবে নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমরা কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি আমাদের ল্যাবে। তো এইখানে একটা বড় পার্থক্য রয়ে গেছে। এরপর একটা পার্থক্য আছে কমফোর্টেবিলিটিতে। আমাদের ন্যাচারাল ফাইবারগুলো একটু বেশি কমফোর্টেবল আর ম্যানমেড ফাইবারগুলো কমফোর্টেবল না। এর কারণ হচ্ছে এইটা রিলেটেড টু দিস পয়েন্ট। কারণ হচ্ছে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক নেচার। এই দুইটা টার্মের সাথে সবার পরিচিত হয়ে যাওয়ার কথা এতদিনে। হাইড্রোফিলিক হচ্ছে ওয়াটার লাভিং, হাইড্রোফোবিক হচ্ছে ওয়াটার ফেয়ারিং। মানে হাইড্রোফিলিক যে ম্যাটেরিয়ালগুলো তাদের অ্যাবজর্বেন্সি বেশি বা তারা ওয়াটারকে সবসময় অ্যাবজর্ব করতে চায়, আর হাইড্রোফোবিক যে ম্যাটেরিয়ালগুলো তারা হচ্ছে ওয়াটারকে রিপেল করে বা বিকর্ষণ করে। তো যাদের মধ্যে ওয়াটার বা ময়েশ্চার আছে তারা বেশি কমফোর্টেবল। তো যেহেতু ন্যাচারাল ফাইবারগুলা ওয়াটার বেশি অ্যাবজর্ব করে থাকে নর্মালি ম্যানমেড ফাইবারগুলোর তুলনায়, তারা বেশি কমফোর্টেবল। অন্যদিকে ম্যানমেড ফাইবারগুলো ওয়াটার কম অ্যাবজর্ব করায় তারা হচ্ছে একটু ডিসকমফোর্ট প্রোভাইড করে আমাদের জন্য। তো এটা একটা পার্থক্য। এরপর আছে আমাদের হাইজিন আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেস। আমরা জানি যে ন্যাচারাল ফাইবারগুলো যেমন কটন, জুট, হেম্প, সিজাল, এগুলা যদি তুমি অনেক দিন ফেলে রাখো বা
এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে বায়োলজিক্যাল এজেন্ট দ্বারা এরা একসময় ডিগ্রেড হয়ে যায় আস্তে আস্তে। বাট আমাদের ম্যানমেড ফাইবারগুলো কিন্তু ডিগ্রেডেবল না, বা ডিগ্রেডেবল হওয়ার ডিগ্রি অনেক কম। সো তারা প্রকৃতিতে অনেক দিন, বছরের পর বছর থেকে যায়। তো এটা নিয়ে অনেক কাজও হচ্ছে, শুনছো তোমরা, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেস নিয়ে। যেমন পলিব্যাগ কিন্তু সহজে ডিগ্রেড হয় না। তো এরা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না বা হাইজেনিক না। সো আমরা বলতে পারি ম্যানমেড ফাইবারগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেস কম ন্যাচারাল ফাইবারগুলোর থেকে। এরপরে আছে ডিউরেবিলিটি মানে ফাইবারের টিকে থাকার ক্ষমতা, ফাইবারের স্ট্রেংথ কতটুকু। তো যেহেতু ন্যাচারাল ফাইবারের প্রপার্টিগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, স্বাভাবিকভাবে ন্যাচারাল ফাইবারগুলো একটু কম ডিউরেবল হয় কম্পেয়ার টু ম্যানমেড ফাইবারগুলোর ডিউরেবিলিটি অনেক বেশি, ন্যাচারাল ফাইবারের অনেক কম। এরপরে হচ্ছে আমাদের কিছু কন্ট্রোলিং ফ্যাক্টর আছে। যেমন ধরো আমাদের ন্যাচারাল ফাইবারগুলার গ্রোথ, কোন বছর কতটুকু ফাইবার তৈরি হবে, এগুলা ডিপেন্ড করে হচ্ছে নেচারের উপরে, ক্লাইমেটের উপরে। ধরো কোথাও এক বছর বন্যা হলো অনেক বৃষ্টিতে, সেখানে ন্যাচারাল ফাইবারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই না? কিন্তু আমরা যে ম্যানমেড ফাইবার তৈরি করছি আমাদের নিজস্ব ল্যাবে, এখানে কিন্তু নেচার বা ক্লাইমেটের তেমন কোনো ইফেক্ট নাই, কারণ আমরা এটা একটা বদ্ধ ঘরের ভিতরে তৈরি করছি। সো এখানে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। সো নেচার এবং ক্লাইমেট ন্যাচারাল ফাইবারের গ্রোথকে কন্ট্রোল করতে পারে, বাট ম্যানমেড ফাইবারকে কন্ট্রোল করতে পারে না। এরপরে আরেকটা পার্থক্য আছে ইগনিশনে, মানে আগুন দিয়ে পোড়ালে দুইটা ফাইবার দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখায়। ন্যাচারাল ফাইবারগুলা নর্মালি খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়, খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায় এবং শেষে একটা আফটার গ্লো থেকে যায়, মানে একটু একটু জ্বলতে থাকে শেষ হয়ে গেলে। আর ম্যানমেড ফাইবারগুলা খুব রিডিলি বার্ন হয়, মানে একটু স্টেবল পর্যায়ে চলে যায়, আস্তে আস্তে বার্ন হয় অথবা মেল্ট হয়ে যায়, গলে যায় এবং একটু প্লাস্টিক পোড়ার মতো গন্ধ বের হয়। তো এই ফ্যাক্টরগুলা এখানে বিবেচনা করা হয়েছে এবং পার্থক্যগুলোও এখানে লেখা আছে। এরপরে আমরা এখন ম্যানমেড ফাইবারের ক্লাসিফিকেশনে একটু ডিটেলসে ঢুকব। তো আমরা একটু ম্যানমেড ফাইবারের ক্লাসিফিকেশনের ডিটেলসে ঢুকি। আমরা বলেছিলাম কি 3 ধরনের ফাইবার আছে, রিজেনারেটেড, সিনথেটিক অ্যান্ড ইনঅর্গানিক, তাই না? তো যদি ম্যানমেড ফাইবারগুলা সেলুলোজিক বেস ম্যাটেরিয়াল থেকে আমরা কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে রিজেনারেট করি, সেগুলোকে আমরা বলি কি সেলুলোজিক বা রিজেনারেটেড ম্যানমেড ফাইবার। সেকেন্ড আমরা কি বলেছিলাম, তাদেরকে আমরা যদি কেমিক্যালি সিনথেসাইজ করি ফ্রম ভেরিয়াস কেমিক্যালস, যেমন মোস্টলি হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট বা অর্গানিক প্রোডাক্ট যেগুলো আমরা বলেছিলাম হাইড্রোকার্বন রিলেটেড, সেগুলোকে আমরা বলবো কি সিনথেটিক ম্যানমেড ফাইবার। আর লাস্টে ইনঅর্গানিক ফাইবার্স, যেগুলো আমরা ইনঅর্গানিক বেস থেকে পাই, যেমন গ্লাস অথবা মেটাল অথবা সিরামিক, এগুলো থেকে আমরা যে ফাইবারগুলো তৈরি করি সেগুলো হচ্ছে ইনঅর্গানিক ফাইবার। তো রিজেনারেটেড ফাইবার আসলে একই কথা, যে ডিরাইভড ফ্রম অর রিজেনারেটেড ফ্রম ন্যাচারাল সোর্স অ্যাজ বেস ম্যাটেরিয়াল, এবং কেমিক্যালি তাদেরকে শেপ করা হয় ফিলামেন্ট অথবা ফাইবার ফর্মে। এইটা তোমরা যখন কোনো একটা রিজেনারেটেড ফাইবার ডিটেলসে দেখবা, যেমন আমাদের এখানে ভিসকস নিয়ে কথা হবে, অ্যাসিটেট নিয়ে কথা হবে, ট্রাই অ্যাসিটেট নিয়ে কথা হবে, এগুলো তোমরা ডিটেলসে পড়বা আর কি অন্য একটা পার্টে। তো ওখানে তোমরা এই জিনিসগুলো আরও ভালো বুঝতে পারবা যে কিভাবে তাদেরকে কেমিক্যালি শেপ করা হয় ফিলামেন্ট ফর্মে। তো রিজেনারেট ফাইবারের বেজ মূলত 3টা, আমরা আগেও দেখছিলাম। সেলুলোজ বেজ হতে পারে, প্রোটিন বেজ হতে পারে, অথবা অন্যান্য জিনিস বা মিসেলেনিয়াস বিবিধ যা আছে মিনারেল বেজ বা অন্যান্য জিনিস হতে পারে। তো সেলুলোজ বেজে আবার 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ, যেটা একদম সেলুলোজ থেকে, আরেকটা হচ্ছে সেলুলোজ এস্টার ফর্মের মাধ্যমে। একটার উদাহরণ হচ্ছে ভিসকস, একটার উদাহরণ হচ্ছে অ্যাসিটেট, ট্রাই অ্যাসিটেট। তো এগুলো তোমরা ডিটেলসে দেখবা।
এখানে জাস্ট একটা ওভারভিউ দেখানো হয়েছে। তো রেয়ন ফাইবারের একটা ছবি এখানে দেওয়া আছে। রেয়ন ফাইবারগুলো দেখতে এরকম হয়, অনেক স্মুথ হয়, একটু লাস্টারাস হয়, কারণ তাদের শেপটা রাউন্ড হয়। আমরা জানি যে যার সারফেস যত বেশি স্মুথ, যে যত বেশি রাউন্ড, তার কি লাইট রিফ্লেকশনও তত ভালো হয়। সো এগুলো একটু উজ্জ্বল দেখায়, লাস্টারাস দেখায়। এরপরে আমরা যাচ্ছি সরাসরি সিনথেটিক ফাইবারে। সিনথেটিক ফাইবারগুলো হচ্ছে আমরা কি বলেছি, যেগুলা শুধুমাত্র কেমিক্যাল ইউজ করা হয় ম্যানুফ্যাকচার করার জন্য, কোনো রকম ন্যাচারাল বেস ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয় না। এদেরকে আমরা বলতেছি কি সিনথেটিক ফাইবার। যেমন হচ্ছে হেক্সামিথাইলিন ডাইয়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড, এই দুইটা মিলে আমরা নাইলন এবং ডাইমিথাইল টেরেপথ্যালেট এবং ইথিলিন গ্লাইকল, এগুলো আমরা ইউজ করতে পারি হচ্ছে পলিস্টার ফাইবারের প্রোডাকশনের জন্য। হেক্সামিথিলিন ডাইয়ামিন, অ্যাডিপিক অ্যাসিড, এই দুইটা ইউজ করে নাইলন তৈরি করা যেতে পারে। ডাইমিথাইল টেরেপথ্যালেট এবং ইথিলিন গ্লাইকল, এই দুইটা ইউজ করে পলিস্টার ফাইবার তৈরি করা যেতে পারে। দেখো এগুলা কিন্তু কোনোটাই ন্যাচারাল বেজের না, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে একটা কেমিক্যাল, এগুলো সবই কেমিক্যাল এবং হাইড্রোকার্বনযুক্ত কেমিক্যাল। সো এদেরকে আমরা সিনথেটিক ফাইবারের ক্লাসিফিকেশনের আন্ডারে ফেলতে পারি খুব সহজে। সিনথেটিক ফাইবারকে তোমার ফাইবারের পলিমার চেইনগুলা কেমন তার উপরে ডিপেন্ড করে দুই ধরনের ক্লাসিফিকেশনে আবার ভাগ করা যায়। একটা হচ্ছে হেটারো চেইন ফাইবার, একটা হচ্ছে কার্বন চেইন ফাইবার। হেটারো চেইন এবং কার্বন চেইনটা বোঝার জন্য আমরা একটু এই ছবিটা দেখি। দেখো আমাদের ফার্স্টের যে ফর্মুলাটা বা কেমিক্যাল স্ট্রাকচারটা, এটা হচ্ছে পলিস্টারের জন্য, সেকেন্ডটা হচ্ছে নাইলনের, থার্ডটা হচ্ছে পলিইউরেথানের। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পারবা যে এখানে যে মেইন চেইনটা আছে, কার্বন আছে, এরপর একটা বেনজিন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, কার্বন কার্বন অক্সিজেন। মেইন চেইনটাতে দেখো কার্বনের সাথে কিন্তু অক্সিজেন বা অন্য একটা যৌগ লাগানো আছে। এখানেও সিমিলারলি দেখো নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে কার্বনের সাথে, এখানেও দেখো নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। সো এই ধরনের যৌগ যারা, এদেরকে বলা হয় হেটারো চেইন। হেটারো চেইনের মানে হচ্ছে কি, চেইনটা হোমোজিনিয়াস না, হেটারোজিনিয়াস। হেটারোজিনিয়াস মানে কি, ডিফারেন্ট কিছু থাকবে, একের অধিক থাকবে, সিমিলার না। তো এই কারণে এই সব ফাইবারকে আমরা বলতেছি কি হেটারো চেইন ফাইবার। আর যদি চিন্তা করো তোমার এইদিকে কার্বন চেইনের কথা, যেমন প্রথম উদাহরণটা হচ্ছে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। তো এই পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের মধ্যে দেখো কার্বন কার্বন, এই সায়ানাইড গ্রুপটা কি একটা ব্রাঞ্চ হিসেবে লাগানো বা এক্সট্রা বাইরে লাগানো, বাট আমাদের মেইন চেইনটাতে দেখো সব কার্বন, তাই না? তো এই ধরনের যে সকল যৌগ আছে, যেমন এটা হচ্ছে পলিইথিলিন, এখানেও সব কার্বন। তারপর এটা হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল, এখানেও সব কার্বন দেখো মেইন চেইনে। তো মেইন চেইনে যদি সব কার্বন থাকে তাদেরকে আমরা কার্বন চেইন বলতে পারি। তো এটাই হচ্ছে আমাদের হেটারো চেইন এবং কার্বন চেইন ফাইবারগুলোর মধ্যে পার্থক্য। এখানে উদাহরণ সহ দেওয়া আছে পলিস্টার, পলিএমাইড, যেগুলো আমরা দেখে আসছি অলরেডি, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল, পলিভিনাইল অ্যালকোহল ইত্যাদি। এখন সিনথেটিক পলিমারগুলোকে পলিমারাইজেশন টেকনিকের উপরে ডিপেন্ড করেও কিছু ক্লাসিফিকেশন করা যায়, যেমন কনডেনসেশন, অ্যাডিশন, সাবস্টিটিউটেড পলিমার। মেইনলি আমাদের অ্যাডিশন এবং কনডেনসেশন এই দুইটা দিয়েই মূলত অনেক কিছু হয়ে যায়। যেমন পলিঅ্যামাইড, পলিয়েস্টার, এই জিনিসগুলোর ডিটেলস আমরা দেখতে পারবো হচ্ছে যখন পলিস্টার, পলিঅ্যামাইড বা পলিওলেফিনগুলো ডিটেলসে দেখব। কিন্তু এখনকার জন্য জাস্ট জেনে রাখি যে পলিকনডেনসেশন আর হচ্ছে পলি অ্যাডিশন জিনিস দুইটা কি। কনডেনসেশন একটু আমরা যদি ব্যাকে যাই, ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা। কনডেনসেশন হচ্ছে যখন দুইটা মনোমার
মিলে একটা পলিমার তৈরি হবে এবং এখান থেকে কিছু বাই প্রোডাক্ট আকারে কিছু জিনিস বের হয়ে যাবে। যেমন পলিস্টারের ক্ষেত্রে ডাইমিথাইল টেরেপথ্যালেট আর হচ্ছে ইথিলিন গ্লাইকল যখন আমরা যোগ করি তখন এখান থেকে পানির একটা মৌল বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যেতে যায়। তো এটা হচ্ছে আমাদের একটা কনডেনসেশন রিঅ্যাকশন। আর পলি অ্যাডিশন হচ্ছে দুইটা মনোমার মিলে একটা পলিমার তৈরি হবে বা একটা মনোমারিক ইউনিট রিপিটিং ইউনিট তৈরি হবে, বাট এখান থেকে কোনো বাই প্রোডাক্ট বের হবে না। এদেরকে আমরা বলতেছি অ্যাডিশন পলিমারাইজেশন রিঅ্যাকশন। এছাড়াও সাবস্টিটিউটেড পলিমার রিঅ্যাকশন কিছু আছে যেখানে তোমার কিছু একটা সাবস্টিটিউট হয়ে একটা গ্রুপ সাবস্টিটিউট হয়ে অন্য একটা গ্রুপ ইন করে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে হাইড্রোজেন সাবস্টিটিউট হতে পারে, হাইড্রোক্সিল গ্রুপ সাবস্টিটিউট হতে পারে, নাইট্রিল সাবস্টিটিউট হতে পারে, অথবা মিসেলেনিয়াস আরও কিছু আছে। তো এগুলো আমরা যখন ফাইবারগুলো ডিটেলসে পড়বো, ম্যানুফ্যাকচারিং টেকনিক দেখব, তখন আরও ডিটেলসে জানতে পারবো। আচ্ছা, এখানে আমরা কিছু ছবি রেখেছি। ইনঅর্গানিক ফাইবারটা বলা হয়নি, ইনঅর্গানিক ফাইবারটা শেষ করে আসি। তো এখানে পলিস্টার একটা সিনথেটিক ফাইবারের ছবি দেওয়া আছে, যেটা হচ্ছে পলিস্টার, দেখতে অনেকটা এরকম। এরপর আছে আমাদের কিছু ইনঅর্গানিক ফাইবার। ইনঅর্গানিক ফাইবারগুলোকে আমরা বলেছি কি, যেগুলা ইনঅর্গানিক বেস ম্যাটেরিয়াল থেকে তৈরি হয় তাদেরকে আমরা ইনঅর্গানিক ফাইবার বলতে পারি, যেমন মেটাল, গ্লাস ইত্যাদি। তো এই ধরনের র ম্যাটেরিয়াল বা বেস ম্যাটেরিয়াল থেকে যে ফাইবারগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক ফাইবার। যেমন এখানে গ্লাস ফাইবারের একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে একটা ইনঅর্গানিক ফাইবার। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে ফাইবারগুলা কোথার থেকে আসে, অরিজিন আমরা জানলাম বা কিভাবে তৈরি করা হয় একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। তো এগুলাকে কি ফর্মে আমরা ম্যানুফ্যাকচার করি বা কি ফর্মে আমরা পাই আসলে এই জিনিসটা। তো মোটামুটি আমরা ম্যানমেড ফাইবারকে তিনটা ফর্মে পেয়ে থাকি বা তিনটা ফর্মে ম্যানুফ্যাকচার করে থাকি। একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে স্ট্যাপল, একটা হচ্ছে ফিলামেন্ট টো। ফিলামেন্ট এবং ফাইবার, স্ট্যাপল ফাইবার, এই দুইটার নাম সম্ভবত তোমরা আগেও শুনেছ। ফিলামেন্ট হচ্ছে ফাইবারের মতোই, বাট এটার লেন্থ হচ্ছে কন্টিনিউয়াস, মানে শর্ট লেন্থের কিছু না, এটা হচ্ছে লঙ্গার লেন্থ, কন্টিনিউয়াস। আমার যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত লেন্থের ফাইবারগুলোকে আমরা কন্টিনিউয়াস ফিলামেন্ট বলে থাকি। এটা দুই রকম পাওয়া যায়, একটা হচ্ছে মনোফিলামেন্ট, একটা হচ্ছে মাল্টিফিলামেন্ট। মনোফিলামেন্ট মানে কি, যখন একটা ফিলামেন্টই আমরা ম্যানুফ্যাকচার করব বা একটা ফিলামেন্টই থাকবে কোনো একটা ফাইবারের, সেটাকে আমরা বলি মনোফিলামেন্ট। আর এরকম যখন অনেকগুলো ফাইবার একসাথে থাকবে ফিলামেন্ট আকারে, তখন তাকে আমরা বলি মাল্টিফিলামেন্ট। এখানে একটা লাইন আছে যে ফিলামেন্টস আর স্পান ফ্রম স্পিনারেট। স্পিনারেট হচ্ছে সেই ডিভাইসটা যেটা দিয়ে আমরা ম্যানুফ্যাকচার করে থাকি ফাইবার। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে ডিটেলসে দেখব এবং জানব স্পিনারেটটা সম্পর্কে, স্পিনারেটটা আসলে কী। এরপরে স্ট্যাপল ফাইবার আমরা কি বলেছি, অফ ডিসকন্টিনিউয়াস লেন্থ। এটা ছিল কন্টিনিউয়াস লেন্থের আনলিমিটেড লেন্থ, আর এটা হচ্ছে লিমিটেড একটা লেন্থ থাকবে, ডিসকন্টিনিউয়াস লেন্থ। তো এটা কিভাবে তৈরি করা হয়, এটা তৈরি করার জন্য ফার্স্টে আমরা ফিলামেন্টগুলোকে তৈরি করি এবং পরে এটাকে নির্দিষ্ট লেন্থ বরাবর কাটি, একটা কাটিং ডিভাইস দিয়ে এটাকে কেটে কেটে ছোট ছোট ফাইবার তৈরি করি, সেটাই হচ্ছে আমার স্ট্যাপল ফাইবার। ঠিক আছে, আর এদের কতটুকু লেন্থে আমরা কাটবো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এন্ড ইউজের উপরে, আমাদের স্ট্যাপল ফাইবারটা মানে কি হিসেবে ইউজ হবে। সাপোজ আমরা কটন এবং পলিস্টার ব্লেন্ড করে একটা সুতা বানাবো, কটন এবং পলিস্টার। তোমরা অনেক সময় মার্কেটে গিয়ে দেখতে পারবা যে অনেকে বলে মিক্সড কাপড়। মিক্সড কাপড় মানে হচ্ছে এখানে দুই ধরনের বা মাল্টিপল ধরনের ফাইবার একসাথে রয়ে গেছে। তো যখন আমরা কটনের সাথে পলিস্টার মিক্স করব, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কটন কিন্তু ন্যাচারাল ফাইবার, এটার লেন্থ আমরা কন্ট্রোল করতে পারি না, ইটস আউট অফ আওয়ার কন্ট্রোল, তাই না? তো
তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে আমাদের কটনের লেন্থ আছে অ্যাভারেজ ধরো 30 মিলিমিটার, আর আমরা সেখানে পলিস্টার নিলাম কন্টিনিউয়াস ফিলামেন্ট, মানে হচ্ছে অনেক বড়, ধরো 100 মিটারের ফিলামেন্ট নিয়ে গেছি আমরা, দুইটাকে ব্লেন্ড করলে কিন্তু আমাদের কোয়ালিটি খুবই খারাপ হবে সুতার। তো আমাদের একটা থিওরি আছে যে 30 মিলিমিটার লেন্থের যদি আমরা কোনো ফাইবার নিই, তার সাথে আমরা অন্য একটা ফাইবার যখন ব্লেন্ড করব সেটাকেও 30 মিলিমিটার বা তার কাছাকাছি কোনো লেন্থে রাখতে হবে, তাহলেই আমরা ইউনিফর্ম একটা ফাইবার বা মানে ইউনিফর্ম একটা মিক্স বা ব্লেন্ড পাবো, আসলে যে ভালো মতো যেটা আমরা ইউজ করতে পারবো। তো এইটা হচ্ছে একটা এন্ড ইউজ রিকোয়ারমেন্ট। তো এইটার উপরে ডিপেন্ড করে আমরা স্ট্যাপল ফাইবারের লেন্থ ডিটারমাইন করতে পারি যে আমাদের কতটুকু লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিলামেন্টো। এটা জাস্ট একটা বান্ডেল অফ ফাইবার্স বা ফিলামেন্টস ইন এ লুজ রোপ ফর্ম, মানে এটা একটা লুজ দড়ির মতো ফর্ম, মানে একে অন্যের সাথে টুইস্ট দিয়ে বা এই ধরনের কিছু দিয়ে লাগানো নাই বা কোনো অ্যাডহেসিভ দিয়ে লাগানো নাই, জাস্ট পাশাপাশি অবস্থান করতেছে এবং নিজেদের মধ্যে যে একটা কোহেশন ফোর্স আছে তার মাধ্যমে একে অন্যের সাথে লেগে আছে। ছবিটা দেখলে একটু ক্লিয়ার হবে আইডিয়া। এই ধরনের ফরমেশনকে আমরা বলতেছি ফিলামেন্টো ফর্ম। তো নর্মালি আমরা এই তিনভাবেই ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচার করে থাকি। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রপার্টি দেখব যে আমাদের ফাইবার ফর্মিং পলিমারগুলোর প্রপার্টি আসলে কীরকম হলে আমাদের জন্য বেটার হয় আর কি, ফাইবারের প্রপার্টিও বেটার হবে। তো আমরা তো জানি যে আমরা ম্যানমেড ফাইবারগুলো নর্মালি আমাদের ল্যাবগুলোতে তৈরি করতেছি কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে। তো এই কেমিক্যালের প্রপার্টিগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও। তো এই কন্ট্রোলগুলা আসলে কেমন থাকলে আমাদের এই প্রপার্টিগুলা ভালো হবে। তো ফার্স্টে জিনিসটা কি হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক হওয়া দরকার। আমরা বলেছি কি ন্যাচারাল ফাইবার যেটা সেটা হাইড্রোফিলিক হয়, আর আমাদের ম্যানমেড ফাইবারগুলো নর্মালি হাইড্রোফোবিক হয়। তো হাইড্রোফিলিক হলে একটা সুবিধা আছে, সেটা কি কমফোর্টেবিলিটি বাড়ে। ফাইবারের কমফোর্টেবিলিটি মানে ফ্যাব্রিকের কমফোর্টেবিলিটি, আলটিমেটলি আমাদের গার্মেন্টের কমফোর্টেবিলিটি। আমরা তো সবসময় চাই যে কমফোর্টেবল প্রোডাক্ট আমরা যাতে কিনি বা পরতে পারি। তো সেই জন্য আমাদের পলিমারগুলো তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হাইড্রোফিলিক নেচারের পলিমার বানাতে পারি কিনা, তাহলেই আমাদের ফাইবার বা ফিলামেন্টটা হাইড্রোফিলিক হবে। এরপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমরা দেখে আসছি যে ফাইবার হওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে একে ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল মানে কি, এরকম একটা ফাইবার আছে, এটাকে তুমি যে কোনো দিকে ম্যানিপুলেট করতে পারবা। ধরো একটা কাপড় যদি খুব স্টিফ হয়, তাকে যদি তুমি বাঁকাতে না পারো, তাহলে কি সেটা কমফোর্টেবল হবে না। তো এই জন্য ফ্লেক্সিবিলিটিটাও ইম্পর্ট্যান্ট, যে আমাদের পলিমারটা যদি ফ্লেক্সিবল হয়, পলিমার চেইনগুলো যদি ফ্লেক্সিবল হয়, তাহলে আমাদের আলটিমেটলি ফাইবারটাও ফ্লেক্সিবল হবে। পলিমার চেইন লিনিয়ার নাকি ব্রাঞ্চড, এটার উপরে ডিপেন্ড করে ফাইবারের ফ্লেক্সিবিলিটি বা পলিমারের ফ্লেক্সিবিলিটি। দেখো, পলিমারটা লিনিয়ার হলে কিন্তু সে এদিক ওদিক মুভমেন্ট করতে পারবে খুব সহজেই, কিন্তু সে যদি ব্রাঞ্চড হয়, ব্রাঞ্চ হওয়া মানে এখানে আরেকটা জিনিসের সাথে সে লেগে আছে, তার মুভমেন্টের লিমিটেশন কিন্তু বেড়ে যাবে, সে খুব তাড়াতাড়ি মুভ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যাবে। এই জন্য আমরা সবসময় চাইবো যে আমাদের ফিলামেন্ট পলিমারটা যাতে লিনিয়ার হয়, নট ব্রাঞ্চড। এরপর ওরিয়েন্টেশন। পলিমারগুলার নিজেদের মধ্যে ওরিয়েন্টেড হওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। ওরিয়েন্টেশনটা নিয়ে আমাদের পরবর্তী স্লাইডে একটা বড় প্রেজেন্টেশন আছে, সো ওইখানে আমরা একটু ডিটেলসে দেখব। এখন শুধু জেনে রাখি যে আমাদের ফাইবারের যদি ওরিয়েন্টেড হওয়ার ক্যাপাবিলিটি না থাকে, তার মানে সে স্টিফ হয়ে গেল, সে ফ্লেক্সিবল না, ওরিয়েন্টেড হতে পারলো না। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, এই জন্য ওরিয়েন্টেশনটা ইম্পর্ট্যান্ট। এরপর মলিকুলার ওয়েট। আমাদের পলিমারের মলিকুলার ওয়েট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, এইটাও একটা কোশ্চেন থেকে যায়। নর্মালি মলিকুলার ওয়েট
একটু বেশি হলে বেটার হয়। এর কারণ হচ্ছে মলিকুলার ওয়েটের উপরে ফাইবারের অনেক প্রপার্টি ডিপেন্ড করে, যেমন টেনজাইল স্ট্রেংথ অথবা ইম্প্যাক্ট স্ট্রেংথ। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে এই গ্রাফটা থেকে আমরা দেখতে পারি যে মলিকুলার ওয়েট যত বেশি তার প্রপার্টিও, মানে টেনজাইল স্ট্রেংথ বা অন্যান্য প্রপার্টিও একটু ভালো হয়। তো এই জন্য মলিকুলার ওয়েটটাও ইম্পর্টেন্ট। এরপরে কেমিক্যাল রেজিস্ট্যান্ট, মানে আমাদের পলিমারটা কি পরিমাণে রেজিস্ট্যান্ট। আমাদের বাইরের অনেক ফ্যাক্টর আছে, যেমন সানলাইট আছে, ওয়েদার আছে, সয়েলিং আছে, লন্ড্রি লিকার আছে, ড্রাই ক্লিনিং এজেন্ট আছে। আমাদের ফাইবারগুলো কিন্তু সব সময় এদের সংস্পর্শে আসবে কোনো না কোনোভাবে। একটা কাপড় বানানোর পর তুমি যদি ধুয়ে শুকা দাও তাহলে সানলাইট বা ওয়েদারের সংস্পর্শে আসবে, কিন্তু অনেক ধুলাবালি লাগতে পারে। তারপরে একে যখন তুমি ধুবা তখন ড্রাই ক্লিনিং এজেন্ট দিবা, লন্ড্রি লিকার বা ডিটারজেন্ট এগুলো দিয়ে ধোবা। তো এগুলাকে সে যদি রেজিস্ট করতে না পারে, এগুলা যদি তার কেমিক্যাল স্ট্রাকচারকে নষ্ট করে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি ফাইবারটাই নষ্ট হয়ে গেল। তো এই জন্য কেমিক্যাল রেজিস্ট্যান্ট হওয়া খুবই জরুরি ফিলামেন্ট বা ফাইবারের পলিমারের জন্য। এরপর আছে সলিবিলিটি। আমরা সামনে দেখব ম্যানুফ্যাকচারিং টেকনিকে যে ফাইবারটা আমাদের ফিলামেন্ট তৈরি করার একটা প্রিন্সিপাল ওয়ে হচ্ছে তাকে সলুবল করে নেওয়া। আইদার তাকে মেল্ট করতে হবে বা গলায় নিতে হবে, অথবা তাকে সলিউশন বানিয়ে নিতে হবে। তো এই দুইটাই হচ্ছে আমার লিকুইড স্টেট। তো যে কোনো জিনিসকে আমরা লিকুইড স্টেটে নিয়ে কিন্তু তাকে সহজেই ফাইবার বা ফিলামেন্টের শেপে রূপান্তর করতে পারি। তো এই জিনিসটা আর একটু পরে ক্লিয়ার হবে, সলিবিলিটিটা কেন দরকার। জাস্ট এখন জেনে রাখি যে সলিবল হলে ভালো আর কি। এরপরে হচ্ছে মেল্টিং পয়েন্ট, মানে কত টেম্পারেচারে আমার ফাইবার বা ফিলামেন্ট বা পলিমার চেইনটা গলে যাবে বা মেল্ট হয়ে যাবে বা তাদের শেপটা নষ্ট হয়ে যাবে। মেল্টিং টেম্পারেচার যদি খুব কম হয় তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা, কারণ আমরা জানি যে পরবর্তী টেক্সটাইল অপারেশন যেগুলো, যেমন তুমি ফাইবার থেকে সুতা বানালা, সুতার থেকে ফ্যাব্রিক বানালা, ফ্যাব্রিককে যখন আমি ডাইং বা প্রিন্টিংয়ে নিয়ে যাব তখন কিন্তু অনেক সময় অনেক হট টেম্পারেচারে এটাকে কন্ডিশন বা অন্যান্য অপারেশনের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। এখন যদি আমি 100 ডিগ্রি টেম্পারেচারে এটাকে নেই এবং ফাইবারটা যদি মেল্টিং টেম্পারেচার 100 ডিগ্রির কম হয় অথবা গলে যায়, তাহলে কিন্তু ফিলামেন্টের প্রপার্টি নষ্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমার মেল্টিং পয়েন্টটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আচ্ছা, এখন আসি ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশন বলতে মূলত আমরা দুইটা ক্যারেক্টারিস্টিক্সকে বোঝাচ্ছি, একটা হচ্ছে ক্রিস্টালাইন, একটা হচ্ছে অ্যামরফাস। ক্রিস্টালাইন আর অ্যামরফাসনেস এই দুইটা টার্ম তোমরা হয়তো বা পড়ে এসেছো। এখানে যদি আমরা একটা ছবি দেখি, আমাদের পলিমার চেইনগুলো কিন্তু একে অন্যের সাথে এইভাবে লেগে থাকে, আসলে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এই যে সবুজ লাইনগুলো, এগুলো এক একটাকে যদি আমরা এক একটা পলিমার চেইন বিবেচনা করি, দেখো সব কিন্তু র্যান্ডমলি ছড়ানো ছিটানো আছে। তো এইখানকার মধ্যেও কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পারবা যে কিছু কিছু জায়গায় কিন্তু মোরলেস প্যারালালি আছে, আবার কিছু কিছু জায়গায় একদমই র্যান্ডম অবস্থায় আছে। তো যেসব জায়গায় এরা প্যারালালি রয়ে গেছে তাদেরকে আমরা বলি ক্রিস্টালাইন রিজিয়ন, আর যেসব রিজিয়নে এরা এরকম র্যান্ডমলি কোনো প্যারালাল কোনো চিহ্ন নাই তাদেরকে আমরা বলি অ্যামরফাস রিজিয়ন। এখন ক্রিস্টালাইন রিজিয়ন এবং অ্যামরফাস রিজিয়ন এই দুইটা জিনিস ওরিয়েন্টেশনের মেইন দুইটা ফ্যাক্টর, এবং এই দুইটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে অনেক প্রপার্টি ফাইবারের। কীরকম? আমাদের ফাইবারের পলিমার চেইনগুলা যত প্যারালালি থাকবে, যত ইউনিফর্মলি ওরিয়েন্টেড থাকবে, তত তার স্ট্রেংথ ভালো হবে। এইসব জায়গায় ফাইবারের স্ট্রেংথ অনেক বেশি হবে। আর যেখানে আমাদের একটু র্যান্ডমলি ছড়ানো অবস্থায় আছে, সেসব জায়গায় আমাদের স্ট্রেংথ স্বভাবতই একটু কম হবে। আরেকটা ফ্যাক্টর অ্যাবজর্বেন্সি বা ময়েশ্চার অ্যাবজর্বেন্সি। দেখো যেসব জায়গায় তোমার অ্যামরফাস রিজিয়ন, সেখানে কিন্তু ইন্টারমলিকুলার স্পেস রয়ে গেছে, মানে দুইটা চেইনের মধ্যে ফাঁকা জায়গা বা ভয়েড সৃষ্টি হয়েছে। আর যেটা তোমার একদমই টাইট ফিটভাবে
ক্রিস্টালাইন অবস্থায় আছে সেখানে কিন্তু ইন্টারমলিকুলার স্পেস নাই বললেই চলে। তো ইন্টারমলিকুলার স্পেস যত বেশি থাকবে আমার ফাইবারের অ্যাবজর্বেন্সি তত বেশি বাড়বে, মানে হচ্ছে সে তত বেশি ওয়াটার ড্রপলেট ইন করাইতে পারবে ভিতরে। আর যদি কোনো জায়গায় না থাকে তাহলে কিন্তু ওয়াটার ড্রপলেট এখানে ঢুকবে না। সো ময়েশ্চার মানে জিনিসটা হাইড্রোফোবিক নেচারের হয়ে যাবে, আর এখানে জিনিসটা হাইড্রোফিলিক নেচারের হবে। তো এই কারণে ওরিয়েন্টেশনটা ইম্পর্টেন্ট, যে আমার ফাইবারের নেচারটা কেমন হবে, এই হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক হবে, এর কমফোর্টেবিলিটি কেমন হবে, এর স্ট্রেংথ কেমন হবে, এই সব ডিপেন্ড করে হচ্ছে মলিকুলার অ্যারেঞ্জমেন্টের উপরে। সো এই জন্য ফাইবারের ওরিয়েন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কিছু হিস্টোরিক্যাল কথাবার্তা রয়ে গেছে, যে আমাদের ম্যানমেড ফাইবারটা আসলে কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে আসছে। যুগে যুগে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থেকেই এদের তৈরি করা হয়। তো হিস্টোরি এইখানে আসলে মোটামুটি সবগুলারই একটা কম্বাইন্ড হিস্ট্রি দেওয়া আছে। যেমন সবার শুরুতে 1664 সালে সবার প্রথম একটা আর্টিফিশিয়াল সিল্ক তৈরি করার প্রবণতা চলে আসে। বিজ্ঞানী রবার্ট হুক এটাকে তৈরি করার জন্য সাজেস্ট করেন। পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, উনি একটা নাইট্রোসেলুলোজ থেকে একটা কটন তৈরি করে, মানে যেটা হচ্ছে কেমিক্যালি তৈরি করা হয়, কিন্তু এটা এক্সট্রিমলি ফ্লেমেবল ছিল বলে এটা ডিসকার্ড হয়ে যায়। পরবর্তীতে আবার রিজেনারেটেড সেলুলোজ ফাইবার তৈরি করা হয় নাইট্রো ফাইবার থেকে। এরকম যুগে যুগে বিভিন্ন রকমের ফাইবার বিভিন্ন সময় তৈরি হয়েছে, ভিসকাস, অ্যাসিটেট। তো এই হিস্টোরিগুলো অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা হিস্টোরি থেকে বুঝতে পারি যে আসলে এগুলোর রিকোয়ারমেন্ট কী ছিল বা কিভাবে এই ফাইবারগুলো ফার্স্টে তৈরি করা হলো, কেন তৈরি করা হলো, বিজ্ঞানীরা কি মনে করেছিলেন, যে কাউকে ইমিটেশন করে, কাউকে নকল করে তৈরি করেছেন, ন্যাচারাল ফাইবার থেকে তৈরি করেছেন, ন্যাচারাল ফাইবারের প্রপার্টিগুলো তারা পর্যবেক্ষণ করেছে এবং সেখান থেকে তাদের এই ম্যানমেড ফাইবারগুলো তৈরি করার একটা নেসেসিটি তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে ন্যাচারাল সোর্স হচ্ছে সবসময়ই লিমিটেড, একটা সময় শেষ হয়ে যায়, বা অনেক সময় ক্লাইমেট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, অনেক সময় হয় না, বা আমরা এই জিনিসটার উপরে 100% রিলাই করতে পারি না যে আমরা সবসময় একই ধরনের প্রোডাক্ট পাবো বা প্রপার্টি একই ধরনের হবে। তো এইখান থেকেই আমাদের ম্যানমেড ফাইবার তৈরি করার একটা প্রবণতা আসছে আর কি। তো এইখানে কিছু হিস্টোরিক্যাল বর্ণনা দেওয়া আছে যে কিভাবে ফার্স্টে কে কোনটা তৈরি করেছিল। তো আমরা যখন ফাইবারগুলো ইন্ডিভিজুয়ালি পড়বো তখন আরও ডিটেলসে দেখতে পারবো যে আসলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী কোনটার, কারণ এখানে সব কিছু দিতে গেলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের টপিক। এখানে আমরা শিখতে পারলাম কি কি, একটু এক নজরে দেখে যাই। ফাইবার কি, টেক্সটাইল ফাইবার কি, ন্যাচারাল ম্যানমেড ফাইবারের ধারণা পেয়েছি আমরা উদাহরণসহ, ক্লাসিফিকেশন ফাইবারের দেখেছি আমরা খুব ডিটেলসে, এবং ডিফারেন্স দেখেছি ম্যানমেড ন্যাচারালের। এরপরে রিজেনারেটেড সিনথেটিক ইনঅর্গানিক ফাইবারের সোর্স কি এবং তাদের এক্সাম্পল, ক্লাসিফিকেশন, এগুলো আমরা দেখেছি। ডিফারেন্ট ফর্ম, আমরা কি কি ফর্মে ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচার করতে পারি, তাদের কি কি ইম্পর্টেন্ট প্রপার্টি থাকা দরকার, এগুলো দেখেছি। ফাইবার ওরিয়েন্টেশন কেন ইম্পর্টেন্ট, তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে দেখেছি। তো আমরা আমাদের নেক্সট ক্লাস যেটা, মানে শিডিউল ক্লাস যেটা, ওখানে এই জিনিসগুলো নিয়ে আরও আলোচনা করব এবং কিছু ইন্টারঅ্যাক্টিভ কাজ করব, যাতে করে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়। থ্যাংক ইউ।